নির্বাচন করতে হবে। এখন ধরেন প্রতীকে গাই মার্কা একজন ছোট দল নির্বাচন করলো, তার প্রতীকও চিনবে না, সে ভোটও পাবে না। বড় দলের প্রতীকটা পাইলে সে হয়তো ভোট করবে। আমার ধারণা কেন যেন মনে হয় তারা এবারে জেতার জন্য যেমন ওখানে বিএনপিতে যোগ করেছে, ঠিক ইলেকশনের পরে বোধহয় তারা অনেকেই তাদের নিজস্ব দলে ফেরত আসবে। না, সেই আসার সুযোগ নাই, তাহলে কিন্তু এমপিত্ব চলে যাবে। না, তা ঠিক আছে, কিন্তু উনি আবার ওই পদে ওই দলে আবার ব্যাক করতে পারবেন না। ওটা তো আরপিওতে আছে কিনা আমার জানা নাই, সেটা ছিল আগে ছিল। এখন ধরেন ওইটা বিলিভ করে এটা আছে কিনা এটা আমার জানা নাই, সংশোধন হয় নাই তো সেটা। হ্যাঁ, যদি না থাকে তাহলে তো ফিরতে পারবে না ওই দলের সাথে। তো তাহলে একবার এমপি হয়ে গেলে এর ভিতরে তো কেউ কেউ মন্ত্রী হয়ে যাবে। কারণ বিএনপি তো বলছে যে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিল ইলেকশনের পরে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। তারা যদি মেজরিটি পায় তাহলে জাতীয় সরকারে এদের ভিতরে তো কেউ কেউ মন্ত্রী হবে। সেই কারণে হয়তো আত্মীকরণ হয়ে নাই, তো এত বিতর্কিত হয় নাই। কিন্তু তবুও বলবো একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের ব্র্যান্ড ভ্যালু আছে। এখানে আমি বলবো যে আমাদের এটা প্লাস পয়েন্ট। কিন্তু মূলত এনসিপিটা শেষ হয়ে গেল এই ইলেকশন ভিতরে ঢুকে। এক হলো ছাত্ররা রাজনীতিতে নেমে বিতর্কিত হয়েছে, আর একটা ইলেকশনে ঢুকে আপনার ভাগ হয়ে যাওয়ার ফলে আবার জামাতের সাথে যে গ্রুপটা গেছে সেটা আত্মীকরণ হবে, আর অন্যরা হয়তো হারায় যাবে। তাহলে জামাতের অনেক প্লাস পয়েন্ট যোগ হয়ে যাচ্ছে না? এদিক দিয়ে আবার আমরা শুনতেছি যে মুক্তিযোদ্ধা কর্নেল ওলি তিনি আবার জামাতের এই জোটে যোগ দিচ্ছেন। তার আগে আমরা দেখলাম যে আখতারুজ্জামান রঞ্জন তিনি জামাতে যোগ দিয়েছেন। না, দেখেন এই যে বিএনপির সাথে যতগুলো দল আপনার ঢুকছে তাদেরও ভোট, কিন্তু আমি কিন্তু অনেক সময় বলছি যে ৩০টা দল বসে ঐক্যমত্য কমিশন, তার অর্ধেক দলের চেয়ে আবার পরিবার বড়। হ্যাঁ, সুতরাং এটা খুব অ্যাড করবে না ভোটের দিকে। আমার ৪৫ জন ফ্যামিলিতে সদস্য। তাহলে ভোটের মেরুকরণটা কি? ভোটের মেরুকরণ হচ্ছে ভোট, ধরেন এনসিপির ভোট কিন্তু ন্যাশনাল ওয়াইজ খুব বেশি নাই। ডাকসু ইলেকশনেই দেখেন এনসিপি সর্বনিম্ন ভোট পাইছে। এনসিপিদের ছাত্র সংগঠন তারা ভোট দেয় নাই। কোনো জায়গায় আপনি দেখেন যতগুলো জায়গায় গেছে ভোট হয়েছে, কোনো ডাকসু চাকসু রাকসু এনসিপির কোনো খবর নাই। সুতরাং আপনি যাই বলেন গ্রামগঞ্জে খোঁজেন তেমন এনসিপি নাই। 50টা সিট দিতে পারবে না জামাত। ধরেন কমপক্ষে জামাত ওখানের ভিতরে তো বড় দল, এখন জামাতের কাছে ইসলামিক ঐক্যজোট চায় 150 সিট। থাকেটা কি? অন্য দলের দিতে হবে না? তো থাকে কি? 300 সিটের ভিতরে দাবি হচ্ছে আপনার প্রায় 350 মতো, আমি হিসাব করে দেখলাম। তাহলে এটার ব্যালেন্স শিট তৈরি হবে কিভাবে? ব্যালেন্স শিট এখন ধরেন উজ্জ্বলপুর আগ পর্যন্ত আলোচনা চলবে, হয়তো শেষ পর্যন্ত যায় বার্গেনিং করে। যেমন ধরেন আমি বলি বিএনপি টেকনিক করছে কি, সব দলে ছোট ছোট দল কেউ 10টা 5টা 12টা এরকম চায়, কোনোভাবে তাদের সাথে আলোচনা সফল হচ্ছিল না। তখন করছে কি, সব আসনে নমিনেশন দিয়ে বলছে যে টেম্পোরারি, পরে ঠিক করা হবে। আর নমিনেশন যখন দিয়ে দিছে তখন তো ছোট দলগুলোর সিট ব্লক হয়ে গেছে, আসো না, তখন যাদের মতো জয়েন করে একটা দুইটা নিয়েই আপনার জয়েন করতেছে। কারণ জামাত ইসলামিক ঐক্যজোট 150 সিট কীভাবে দিবে? এটা তো অযৌক্তিক। আপনার এই জন্য বলছে উজ্জ্বল পর্যন্ত নেগোসিয়েশন চলে হয়তো নিশ্চয়ই ইসলামিক জোট ওকে ধরে রাখতে হলে সিট ছাড়তে হবে। কারণ আরেকজন মামুনুল হকের দল হেফাজতের থেকে বেরিয়ে এসে সেও তো এরকম অনেক সিট চায়, তো কোত্থেকে দিব? জামাত 300টা সিট তো 300 কোত্থেকে দিবে? সুতরাং এটা নেগোসিয়েশন হবে, অথবা কেউ বেরিয়ে যাবে ফাইনালি, এটা কিছু হবে, কিন্তু উজ্জ্বল পর্যন্ত এটা চলবে। কিন্তু বিএনপিটা কিন্তু অলমোস্ট সেটেল। ধরেন আপনি বললেন মেজর আখতারুজ্জামান জয়েন করছে, বলেন তার ভোট কোথায়? মেজর ইব্রাহিম জয়েন করতেছে, তার ভোটটা কোথায়? 1 সিটে এসে কর্নেল ওলি। এই ধারাটা, বামের ধারাটা বিএনপির সাথে আছে, আর জামাত ঘরানার যেগুলা আর ইসলামিক ঘরানার যেগুলো আছে সেগুলো জামাতের সাথে আছে। অর্থাৎ এইভাবে বিভক্তিটা হয়েছে। এই বিভক্তিটা কিন্তু হওয়া একদিক থেকে ঠিক হয় নাই। আমি বলবো জাতির জন্য। যেমন ধরেন আরেকটা কথা বলি, আমাদের দেশে ইংরেজি বাংলা মিলে কমপক্ষে 10 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কেউ আপোষ করে না। কোনো ন্যাশনাল ইস্যুতে একমত হতে পারি না। বলেন এটা তো এই জন্য আমি বলি যে ইন্টারমিডিয়েট বা এসএসসি পর্যন্ত একমুখী শিক্ষা গ্রহণ করে তারপর স্পেশালাইজেশন যার দিকে করা উচিত। কিন্তু দেখেন 11টা সংস্কার কমিশন করছে, শিক্ষার ব্যাপারে নাই। অথচ শিক্ষা এখন উচ্চমানের বিজ্ঞানের যুগ, এখন শিক্ষা ছাড়া দেশ টিকেই থাকতে পারবে না। এই 1.5 কোটি লোক বিদেশে যায়, নেবেন না তো, কেউ নেবেন না। আমি লিখেছি, সমকালে বিরাট করে লিখেছি। এখন প্রযুক্তির কারণে প্রযুক্তি মানুষের বিকল্প হচ্ছে,
রোবট কাজ করতেছে, রোবট অপারেশন করতেছে। আমাদের যে দুটি গার্মেন্টসে রোবট কাজ করে, ও ম্যানেজমেন্টে অল্প কয়েকটা লোক আছে, আর সব শ্রমিক বাদ। তো সব জায়গায় তো এরকম হবে, সারা বিশ্বময় এটাই হবে। সুতরাং আমাদের শিক্ষায় বিজ্ঞানের অগ্রগতি। আপনি একটা কথা বলেছেন যে এই অনৈক্যটা হওয়া উচিত হয় নাই। আমি একটু শহীদুল ইসলাম আপনার কাছে যাই, যে এই যে ভোটের এবং জোটের রাজনীতির ডামাডোলে ভাই যেটা বলল যে আমাদের যে সংস্কার কমিশন হয়েছিল, সংস্কার, গণভোট, এই ইস্যুটা কি মানে হারাতে বসছে কিনা? দেখুন, নিঃসন্দেহে এটি একটি এখন গৌণ ইস্যুতে পরিণত হয়েছে, যে এই আমরা যেই রাজনৈতিক বিতর্কে এখন আমরা লিপ্ত হচ্ছি, ভোটের ক্যাম্পেইনকে সামনে রেখে আজকে দেখা যায় যে সংস্কারের যে একটি জায়গা ছিল, এরপরে গণভোটের জুলাই সনদকে বৈধতা দেওয়ার জন্য যে গণভোটের কথা ছিল, সেটি আলোচনায় আসছে না। আমার মনে হয় সেই বিষয়টি আলোচনা করা দরকার। মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যে এই ভোটের ক্যাম্পেইনের সময় গণভোটের পক্ষে জনমত তৈরি করবার জন্য, এরপরে জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য এই বিষয়টি আলোচনায় আমার মনে হয় আরেকটু বেশি আসা দরকার, মানুষকে সচেতন করবার জন্য। যদি যে গণভোটের যে বিষয়টি রয়েছে, সেই গণভোট যদি সঠিকভাবে না হয়, হায়ার পক্ষে যদি ভোট কম পড়ে, তাহলে তো জুলাই সনদ নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হবে, এক ধরনের আশঙ্কা তৈরি হবে। সেই জায়গাটিকে মাথায় রাখা দরকার। আমি বলবো যে এই যে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের নিরাপত্তার একটি বিষয় কিন্তু জড়িত রয়েছে। আমরা যাই বলি, এখন আমাদের যে বর্তমান সরকারকে আমি সাধুবাদ দেব, ধন্যবাদ জানাবো যে তারেক রহমান দেশে আসবার পরে তাকে যে ধরনের নিরাপত্তা দেয়া হয়েছে, এ ধরনের নিরাপত্তা জুলাই আন্দোলনের সাথে যারা ছিল তাদেরকে তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটু উদ্যোগ দরকার। রাষ্ট্র তো উদ্যোগ নিয়েছে, কিন্তু কেউ তো আবার সে নিরাপত্তা নিতেও চায়নি, বলেছে যে যেখানে নাগরিকের নিরাপত্তা নাই, সেখানে আমি নেতা হিসাবে বা আন্দোলনকারী হিসাবে আমি এই কথাটি সামগ্রিক একটা নিরাপত্তা ব্যবস্থা যদি সরকার তৈরি করত, তাহলে তো এই ধরনের প্রশ্ন আসতো না। হ্যাঁ, এই ধরনের মানে ব্যক্তিকেন্দ্রিক নিরাপত্তার প্রশ্নটা আসতো না। ঠিক আছে, না সেক্ষেত্রে এই ধরনের মানে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের একটি নিরপেক্ষ ভূমিকায় থাকা দরকার। আমার মনে হয় সেটি জুলাই আন্দোলন, সেটি বিএনপি, সেটি জামাত, অন্যান্য যারা আছে, রাষ্ট্রের কাছে তো সবাই সমান হওয়া উচিত। রাষ্ট্রের কাছে একজনকে উঁচু করে দেখা আর একজনকে ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে আমাদের দেশে যেই গণতান্ত্রিক পদ্ধতি চালু আছে, আমরা যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের ক্ষমতার পরিবর্তন হয়, এই পদ্ধতিটি আসলে আরও স্মুথ করা দরকার। যেটি বলা হয়েছে, আমরা যদি আমাদের সংবিধানের আর্টিকেল 7 দেখি, সেখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে দেশের জনগণ। সেই মালিকানাটি কখন তারা এই মালিকানাটি প্রয়োগ করতে পারে? একটি ভোটের মধ্য দিয়ে। যখন ভোট হয় তখনই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন, এবং তাদের মালিকানা অতটুকুই, আর রাষ্ট্রের অন্য কোনো সুযোগ সুবিধা কিন্তু তারা পান না। সুতরাং সেই জায়গায় আমার মনে হয় যে সেই মালিকানা তাদেরকে দেওয়া উচিত, এবং সঠিকভাবে তাদের ভোটটি তাদের প্রয়োগ করতে পারে সেই পরিবেশ তৈরি করবার জন্য রাষ্ট্রের যারা কর্তা রয়েছেন, রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, তাদের দিক থেকে সমান দৃষ্টিতে সবাইকে দেখা উচিত। নিরাপত্তার দৃষ্টিতে যেমন তাদের নিরাপদ করা উচিত, তাদের কাজগুলো সবার জন্য সমান, এবং ফিল্ডটা যাতে সবার জন্য সমান হয় সে ব্যাপারেও তাদের দৃষ্টি রাখা দরকার আমার মনে হয়। জুলাই অভ্যুত্থান যেই শক্তিটা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে পতন ঘটিয়ে তাকে দেশ ছাড়া করতে পারলো, সেই জুলাই যোদ্ধারা এবং জুলাইয়ের যে শক্তি বিএনপি, জামাত, তাদের ভিতরে কেন এত মানে মতানৈক্য, এরকম বিরোধ তৈরি হলো? সেই সুযোগেই কি মানে ওসমান হাদিকে টার্গেট করে হত্যা করা হলো কিনা? না, ওসমান হাদিকে টার্গেট করা এটা আমি অন্য ইস্যু মনে করি, যে দেশটাকে অস্থিতিশীল করা, নির্বাচনটা পিছিয়ে যায় অথবা নির্বাচনটা না হয়। আমি এভাবে দেখি ওসমান হাদির বিষয়টা এত চাঞ্চল্য বা এত গুরুত্ব হয়ে গেছে, কারণ ওসমান হাদি কিন্তু ব্যতিক্রম ধর্মী একটা রাজনীতি শুরু করেছিল। যেমন পয়সা নাই, ধরেন সে পায়ে হেঁটে, কাউকে পয়সা দেয় না, রিক্সায় হেঁটে, এভাবে তার মিছিলের ভিতরে তার খুনি ছিল, বহুদিন তার সাথে অবস্থান করছে। তো এগুলো তো আমার কথা, এর আগেই রাশেদ সাহেব যে বিএনপিতে জয়েন যোগ দিল, ওই যে কি গণতন্ত্র গণঅধিকার পরিষদের, সে তো বলছে যে 50 জন প্রার্থী টার্গেট কিলিংয়ের শিকার হবে। আমার কাছে তথ্য আছে, সরকার জিজ্ঞেস করছে একদিন, বলেন আমরা জানি, তার কাছে তথ্য থাকলে নেবে না।
এবং নিশ্চয়ই হাদি তার টার্গেট পয়েন্টে ছিল। প্রথম টার্গেট হচ্ছে হাদি। আপনি দেখেন সেই হাদি আপনার গুলি করে মেরে ফেললো, তার প্রচারণা ছিল অনেক দিন ধরে, তার সাথে ছিল, ঘাতক তার সাথেই ছিল, তার সাথেই ছিল। এখন ধরেন তাকে কয়েকজনকে অ্যারেস্ট করছে, গ্রেপ্তার, তার কিন্তু আশপাশের লোকজন, আশপাশের লোকজনকে, কিন্তু এই ঘাতকটা কোথায় আছে? দেশে আছে না বাইরে আছে? সরকার এতদিন নির্ধারণ করতে পারলো না। অথচ এর গ্রেপ্তারের জন্যে এবং বিসির শুরুর জন্যে এই শাহবাগে আপনার ইনকলাব মঞ্চ, ওখানে একটা গুরুতর, আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট জায়গা, 2টা হসপিটাল আছে ওখান দিয়ে চারদিকে যাওয়ার রাস্তা, এটাকে মানে পার্মানেন্ট আপনার ইয়ে করে ফেলছে, ওখানে অবস্থান নিয়ে ফেলছে। তো এটা তো সরকার এটা বুঝবে না যে তাদের দাবিটা আপনি হাদিকে মেরে ফেলছে গুলি করে, কিভাবে নৃশংস, আমরা ভিডিও দেখেছি। তার তো ওই সেটা তার ঘাতকের বিচার চাইতেই পারে। সে ঘাতক কোথায় আছে, দেশে আছে না বাইরে আছে, এই খবরটা বাংলাদেশ দিতে পারবে না, সরকার দিতে পারবে না। তো সরকার আছে কেন বলেন আপনি? স্বাভাবিক প্রশ্ন। তাদের যে আমরা বলবো যে ভাই এত ইম্পর্টেন্ট জায়গা তোমরা ঘেরাও করে রাখো না, ঢাকার সিটিজেনদের অসুবিধা হচ্ছে, হসপিটাল অসুবিধা হচ্ছে, তাদের দাবি তো বৈধ। আপনি তার খুনির ধরবেন না, এরা ওরে ধরে ধরে আপনি শো করতেছেন। তাদের ভিতরে আদৌ কতটুকু জড়িত আছে না আছে আমরা কেমন বুঝবো? বলা হচ্ছে যে তার সাথে সম্পর্ক আছে, দেখা হয়েছে, অবক আছে। ছবি তো যে কোনো একজনের ধরেন খুনি, সে একবার খুন করছে, সে জেলে ছিল, সে বেল পেল কি করে? আপনি অনেক খুনিকে আটকাতে, অনেকে তো খামা খুন না রয়েছে বিদেশে, তারও খুনের কেস দিয়ে আটকাই দিয়েছেন, বেল দেন না। কিন্তু জেনুইন খুনি সে বেল পেয়ে আসলো কি করে? বেল পেয়ে বেরোয় সে হাদির সাথে থাকে, হাদিরে গুলি করে এখন লাপাত্তা। তার মানে কোনো ইন্টেলিজেন্স কাজ করে না, কোনো ইন্টেলিজেন্স কাজ করে না, কাজ করে না। তো এই জন্য আপনি দেখবেন ঠিক ফ্যাসিস্ট সরকারের সময় যে অবস্থা, এক বোম ফাটে নাই, একবার ওই যে ইয়েতে আপনার এয়ারপোর্ট রোডে মামলা হলো, এই যে বাসে বোম ফাটছে, আগুন ধরে গেছে, তাতে 500 জন বিএনপির কর্মী আসামি। আরে বোম ফাটে নাই, আগুন লাগে নাই, তারপরে আসামি আছে, আসামি। তো এই জন্যই এখন দেখেন আপনি খেয়াল, ওই আপনার নিউ মার্কেটের পাশে এক হকার মারা গেছিল, তার জন্য কত লোক আসামি, বিদেশে আছে সেও আসামি। সাকিব আল হাসান সে বিদেশে, সেও আসামি হয়েছে। তো এটার বিশ্বাসযোগ্যতা কোথায়? এই কেস টিকবে কি করে? আপনার কেস যাদেরকে ফেসিবাদের দোষর ছিল তাদের যদি আপনি আটকান, জেনুইন কেসই তো ছিল। ধরেন সালমান রহমান, তাকে খুনের কেস দিলে কেউ বিশ্বাস করে বলেন? সে তো শেয়ার মার্কেট লুট করছে, ওখানে তো কেস পেন্ডিং, ওই কেসেই তো আপনাকে আটকায় রাখতে পারেন। আপনি খুনের কেস দিচ্ছেন কেন বলেন? খুনের কেস আনিসুল হক মাহমুদ, আনিসুল হক আইনমন্ত্রী, তার বিরুদ্ধে খুনের মামলা, কেমন? এগুলো বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। এই জন্য বিশ্বাস নাই যে জোর করে একটা খুনের মামলা দিয়ে আটকায়। কিন্তু না, ধরেন তারা মন্ত্রিসভার সদস্য ছিল, শেখ হাসিনার সাথে তারা বৈঠক করেছে, 14 দলীয় জোটের সাথে বৈঠক করে ইমার্জেন্সি সেনাবাহিনী, র্যাব, পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছে হাটলাইনে। সেটার জন্য তো তারা নির্দেশদাতা হিসেবে আসামি হতেই পারে। হতে পারে আপনি সেই জায়গায় থাকতেন, ট্রাইব্যুনালে তো এগুলোর বিচার হয়, আপনার দোষর হিসাবে তো বিচার হয়, আপনার নির্দেশদাতার অংশগ্রহণ এই সেই। তো আপনি এখানে থাকতেন। আপনি নিউ মার্কেটে সালমান রহমান, আনিসুল হক কেমনে খুন করতে গেছে বলেন আমারে? এইগুলো কেন মামলা দেওয়া হলো? এইগুলো তো বিচার বিভাগের উপরে অনাস্থা। আপনি মামলাগুলো দিয়ে আটকায় রাখছেন কেন? আপনি তার তো, আমি বললাম তো, দুইজনেরই, আনিসুল হক তার তো যে পরিমাণ টাকা রোজগার করছে তার হিসেব ঠিক আছে, আপনি দুর্নীতির মামলা দিয়ে তাকে আটকায় রাখেন, সমস্যা কি? আইন তো আছে, দুদকের আছে না, ধরে রাখতে পারে না, ধরে রাখেন না। এরা যদি সুপ্রিম রেসপন্সিবল না হয় তাহলে এতগুলি মানুষকে কার নির্দেশে, কার প্ররোচনায় খুন করা হলো? না, সুপ্রিম রেসপন্সিবিলিটি নাও থাকতে পারে এদের, কিন্তু তাদের রেসপন্সিবিলিটি আছে। সালমান রহমান উপদেষ্টা ছিল, তার উপদেশে তো শেখ হাসিনা অনেক কিছু করতে পারে, করছে। সেই জন্যই তো তাকে চার্জ জানা হয়েছে। না, সে তার জানুক, আমি তো বলছি স্কোপ আছে, আমি তো বলে দিচ্ছি। সালমান রহমান শেয়ার বাজার বসায় দিছে, আছে না? ব্যাংক লুট করেছে, সে উপদেষ্টা আছে, সেই সব মামলা দিয়ে তাকে আটকায় রাখেন, সমস্যা তো নাই। আনিসুল হকের টাকার হিসাব দেন, ওর তো প্রচুর টাকা এদার ওদার করছে, তারা হিসাব দেন, আটকায় থাকুন। আপনার যে মামলা মানুষ বিশ্বাস করবে না সে মামলা দিতেছেন কেন? এইটুকু আমার প্রশ্ন। জি, আটকায় রাখার স্কোপ তো আছে। শহীদুল ইসলাম, ওসমান হাদি কেন টার্গেট হলো? আসলে কি সবাই কি জুলাই বিক্রি করে দিয়েছিল? ওসমান হাদি কি জুলাইকে ধরে রেখেছিল? না, সব টার্গেট। সে পায়ে হাঁটছে, রিক্সায় চড়ছে, তাকে গুলি করা সহজ, আর তার সাথেই কিলার ছিল, সুতরাং সে গুলি করে দিয়েছে, এরকম। জি, মানে ওসমান হাদির হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ার কারণ কি? তার মানে যারা তাকে হত্যা করেছে
নির্দেশ দিয়েছে, পরিকল্পনা করেছে, বিনিয়োগ করেছে এবং খুনিকে পালাতে সাহায্য করেছে, তারা কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী? দেখুন, হ্যাঁ, তারা কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী কিনা সেটি আমার জানা নাই, কিন্তু তারা যে শক্তিশালী এটি নিঃসন্দেহে আমরা বলতে পারি। কারণ হচ্ছে যে ওসমান হাদিকে হত্যা করার পরে যেভাবে হত্যাকারীরা পালিয়ে গেল, তো যখন তাকে হত্যা করা হলো তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভ হওয়া দরকার ছিল, যেহেতু একটি গুলির ঘটনা ঘটেছে, ওসমান হাদির মতো একজন মানে জুলাই যোদ্ধার উপরে গুলি করা হয়েছে, তো হত্যাকারীদেরকে ধরবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট তৎপর হওয়া উচিত ছিল। তো আমরা দেখলাম কি সেখানে নানা ধরনের কনস্পিরেসি হচ্ছে। তো হত্যাকাণ্ডের 6 ঘন্টার মাথায় না 8 ঘন্টার মাথায় একজন অ্যাক্টিভিস্ট, একজন সাংবাদিক, তিনি বললেন ওসমান হাদির হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার কাছে এই তথ্যটি কিভাবে আসলো? এখানে কি